দেখেন কর্তা, দেখেন। কি হলো আবার? দেখেন দেখেন, মদন পুরুত কেমন অলক্ষণে কথা বলছেন। অলক্ষণে কথা? কি ব্যাপার মদন ঠাকুর? কি হলো বলো এখন? খুব তো বলছিলে, বলো এবার। কি ব্যাপার মদন ঠাকুর? আগে মা অপরাধ নেবেন না, কাল মা ঠাকুরুন এসেছিলেন আমার কাছে। বলেছিলাম না কর্তা, কি সব অলক্ষণে কথা বলছে। না না কর্তা, সত্যি বলছি। বলে গেলেন আপনার কাছে নাড়ু চাইতে, তাও আবার সোনা। দেখেছেন কর্তা কি সব? চুপ কর মদন ঠাকুর। আগে আগে কর্তা, আপনার যা ইচ্ছে দেবেন তাই নেব, সোনার নাড়ু না হলেও চলবে। আমি শুনলাম, দেখছি, তুমি এখন এসো। আগে আগে কর্তা। আমি বলি কি কর্তা, তুই এখন যা, আর নিতাইদের বাড়িতে বাঁটুলকে একবার খবর দে, বল আমি ডেকেছি। আগে ওরা তো আজকেই চলে যাবে। যা বলছি গিয়ে বল। আগে আমি জানি যে তোমাদের আজকেই যাওয়ার সময় হয়ে গেছে, তাও না ডেকে পারলাম না। না না কর্তামশাই, আপনি বলুন। দেখো বাঁটুল কাল রাতে। কর্তা সর্বনাশ হয়েছে, শিগগির চলেন। কি হলো কি আবার? গিন্নিমা অজ্ঞান হয়ে গেছেন, আপনি শিগগির আসেন। কি? কোথায় তিনি? এই যে এই ঘরে নিয়ে এসেছি। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ, চল দেখি। আরে কি হলো গো, এসব কি শুনছি? ওগো, আমাদের কি হবে গো? আবার কান্না কেন? কি হয়েছে বলবে তো? আগে কর্তা, গিন্নিমা মন্দিরে গেছিলেন, তা ফিরতে দেরি হচ্ছে দেখে আমি আর হরি একটু এগিয়ে দেখতে গিয়ে দেখি গিন্নিমা মন্দিরের দোরের কাছে প্রায় বেহুশ হয়ে পড়ে আছেন। তারপর তো জগাই, মিত্তিরদা, হরি আমরা সবাই ধরাধরি করে আনি, আর সেই থেকে গিন্নিমা কেঁদেই চলেছেন, কাউকে কিছুই বলেননি। বলো দেখি তো আমায়, কি হয়েছে? শরীর কি খারাপ করেছিল? ওরে বাবা গো, তুমি একটু সাবধানে থেকো গো। আরে বাবা, অজ্ঞান হলে তুমি আর সাবধানে থাকবো কিনা আমি? এ তো অদ্ভুত কথা বলছো। ওগো, মা মা আছেন, এই আশেপাশেই আছেন গো। কি সব বলছো? হ্যাঁ গো, হ্যাঁ, ওনার আত্মার শান্তি হয়নি গো। কি বলছেন কি গিন্নিমা? আপনি কি দেখেছেন? উফ, আজ খুব দেরি হয়ে গেল, অন্ধকার নেমে এসেছে, কাউকে সাথে করেও তো আনলাম না। এক কাজ করি, ওই আমবাগানের মধ্যে দিয়ে তাড়াতাড়ি চলে যাই। বৌমা, ও বৌমা। কে? বলি, খুব তো মন্দির থেকে পুজো দিয়ে ফিরছো, একবার কি শাশুড়ি মার কথা মনে করতে নেই গো? শেষ ইচ্ছেটুকু তো পূরণ হলো না আমার। মা, 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 বাবা গো। নমস্কার, রজত বারুই, ডিস্ট্রিক্ট মিউজিয়ামের ম্যানেজার। ও হ্যাঁ, বসুন বসুন। বড় বিপদে পড়ে ছুটে এসেছি। সে তো বুঝতেই পেরেছি, টেলিফোনেও তো বললেন, কিন্তু কি চুরি হয়েছে সেটা তো বলুন। একটা রাধা গোবিন্দের যুগল মূর্তি, প্রায় 1 ফুট লম্বা, নিটোল সোনার। এটাই তো সেই ভবতোষ চ্যাটার্জির বাড়ির 150 বছরের পুরনো রাধা গোবিন্দ, যেটা প্রতি বছর জন্মাষ্টমীর সময় পুজোর জন্য ভবতোষ চ্যাটার্জির বাড়িতে নিয়ে যাওয়া হয়। একদম ঠিক বলেছেন। তা আপনি এতটা জানলেন কি করে মাটুল বাবু? টেনশনে আপনার বোধহয় সকালের খবরের কাগজটা পড়া হয়নি। সত্যি তাই, কি যে সমস্যায় পড়েছি। আসলে মিউজিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে ভবতোষ চ্যাটার্জির চুক্তি ছিল, বছরে একবার এই জন্মাষ্টমীর পুজোয় ওই যুগল মূর্তি চ্যাটার্জি বাড়িতে দিতে হবে। পুজো হয়ে গেলেই মিউজিয়ামে ফেরত আসবে। তাই এবারও জন্মাষ্টমীর দিন মূর্তি পুজো পেতে গেল, কিন্তু ফিরল না। ফিরল, তবে নকল মূর্তি। মিউজিয়ামের কিউরেটর মূর্তিটা কালই পরীক্ষা করে বুঝতে পারেন মূর্তি বদল হয়ে গেছে। চ্যাটার্জি বাড়ি থেকে এবার নকল মূর্তি এসেছে।
মাঝে তো দুদিন কেটে গেছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা করেননি কেন? গত 14 বছর ধরে এই নিয়মেই সব হচ্ছে। মূর্তি নিরাপদে ফিরে এসেছে স্বস্থানে, তাই আমরাও নিশ্চিন্তেই থাকি। এত পরীক্ষার কড়াকড়ির প্রয়োজন পড়ে না। পুলিশ তো তদন্ত শুরু করেছে। মাটুল বাবু, প্লিজ আপনি আমাকে বাঁচান। আমি মিউজিয়ামের ম্যানেজার। পুলিশ সন্দেহ করছে এই ষড়যন্ত্রের পেছনে আমার যোগ আছে, কিন্তু বিশ্বাস করুন, মূর্তিটার বর্তমান দাম কত হতে পারে? তা প্রায় 15 থেকে 16 লাখ টাকা তো হবেই। তাহলে তো আপনিও সন্দেহের ঊর্ধ্বে নন মশাই, বেশ গুরুতর কেস। আমি চাই প্রকৃত চোর ধরা পড়ুক, মূর্তিটা উদ্ধার হোক। মাটুল বাবু, মূর্তিটা 150 বছরের পুরনো, ওর হিস্টোরিক্যাল ভ্যালুটাও একবার। সেই কথা ভেবেই কেসটা আমি নিচ্ছি। বাই দ্য ওয়ে, পেপারে পড়লাম ভবতোষ বাবুরা সকলেই পুরোহিত, মানে জন্মাষ্টমীর দিন যিনি মূর্তিটা পুজো করেছিলেন ওনাকেই সন্দেহ করছেন। ইয়েস, ওই পুরোহিত কমলাকান্ত চক্রবর্তীকে আমারও খুবই সন্দেহ হচ্ছে। উনি ওই ব্যাপারে জড়িত থাকলেও থাকতে পারেন। তাই বুঝি? বাটুলদা গো, বলে ফেল, অ্যাক্টিং করবি না। বাটুলদা, আজ তোমার এই দুরন্ত বিচ্ছু একটা ভালো কাজ করতে যাচ্ছে, আশীর্বাদ করো বাটুলদা। মতলবটা বলে ফেল। দর্জি পাড়ার সবুজ সঙ্গে সামনের রবিবার বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, আমি ওতে অংশগ্রহণ করতে চাই, তাই নামটা লেখাতে যাচ্ছি বাটুলদা। বাবা, আমি শিল্পী হয়ে তোমার নাম রোশন করতে চাই বাটুলদা। বাটুলদা যাই। তাড়াতাড়ি ফিরবি। ঠিক আছে বাটুলদা। আজ 30 বছর ধরে ও বাড়িতে আমি পুজো করছি। আমার ঠাকুরদাকে কর্তাবাবুর ঠাকুরদা এনে বসিয়েছিলেন, জায়গা জমি দিয়েছিলেন। আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি বাবু। শান্ত হন, আপনি নিরপরাধ হলে নিশ্চয়ই তা প্রমাণ হবে। আমি নির্দোষ বাবু, বাঁচান, আমায় বাঁচান। আপনার ছেলের কারখানাও তো আজ 1 বছর ধরে বন্ধ। আগে হ্যাঁ, চাটুর্যে বাড়ি থেকে যা পান তাতে সারা মাস চলে। তাই কি আর চলে? মাসে বরাদ্দ 10 কিলো চাল আর মাসোহারা হিসেবে 250 টাকা। আগে অবশ্যই 150 টাকা ছিল। ঠিক আছে, আমি আজ উঠছি, তবে আমার অনুমতি ছাড়া বাড়ি ছেড়ে দূরে কোথাও যাবেন না। ঠিক আছে, ঠিক আছে। বাটুলদা, এবার তো বলো, আর অপেক্ষা করিও না। সেই সকালবেলা বের হলে, তারপর কোথায় কোথায় গেলে, কি করলে বলো? অনেকগুলো জায়গায় ঘুরতে হয়েছে রে, হাতে সময় কম। আসল রাধা গোবিন্দ দেশের বাইরে পাচার হয়ে যাওয়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে। কোথায় কোথায় গেলে? লু কিছু পেলে? ভবতোষ চ্যাটার্জির বাড়িতে গেলাম, ওর সাথে কথা বলার দরকার ছিল। কথা বলে কি বুঝলে? মিউজিয়ামের ম্যানেজার ওই রজতবাবুই যে এই কেসটার তদন্ত করতে আমাকে দায়িত্ব দিয়েছেন, এতে উনি মহা অখুশি। কি বলছো কি তুমি বাটুলদা? ওর দৃঢ় বিশ্বাস, রাধাকৃষ্ণকে ভোগ দেবার সময় একমাত্র ঠাকুর মশাই ওই ঠাকুর ঘরে ছিলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, এটাই নিয়ম। আর ওই সময়ই আসল মূর্তিটি নিয়ে নকল মূর্তিটি ওখানে রাখা হয়। বাপ রে বাপ! ঠাকুর মশাই যখন একা ওই ঘরে ছিল, তখন তার উপরেই তো সন্দেহ বেশি করে হবে, এটাই তো স্বাভাবিক বাটুলদা।